দেখেন এই 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 পেঁয়াজটা আপনারা দেখেন, এই যে পেঁয়াজটা, কিং পেঁয়াজটা যে এত বড় হয় প্র্যাকটিক্যালি না দেখলে কেউ আপনারা বিশ্বাস করবেন না। আমার এটা পুরাটাই হলো জৈব সার আমি ইউজ করেছি। জৈব সার আমার নিজের তৈরি করা ছিল, ওই জৈব সারটা দিয়েছি। আর ইস্পাহানি কোম্পানির একটা জৈব সার আছে, ওই সারটা আমি ইউজ করেছি। যার কারণে আপনারা দেখেন যে এই পেঁয়াজটা এই 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 কদমের মধ্যে 5টা পেঁয়াজ আমার ফুল আসছিল না, অর্থাৎ মুড়ি কাটা যে পেঁয়াজ বলে, সেই 5টা পেঁয়াজ আমার মুড়ি কাটা হয়ে গেছিলো। তো এই 5টা পেঁয়াজ আমি তুলে ওজন দিয়েছি, 5টা পেঁয়াজে 1250 গ্রাম আসছে। এটা কিন্তু মানে বিশ্বাস করার যোগ্য না। এই যে একটা পেঁয়াজ দেখেন, এটা কিন্তু কদম হয়ে গেছে। এই পেঁয়াজটা কিন্তু কদমে অনেকটা খাইছে, তারপরেও দেখেন এই পেঁয়াজটা এখনো তুললে 200 গ্রাম ওইটা আসবে। যেমন আমি 2000 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে চাকরি বাকরি করেছি। এখন কিন্তু আমি দেখতেছি যে না, কৃষিকাজ ও চাকরি থেকে কৃষিকাজ অনেক ভালো। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা যায়, তাহলে আমার মনে হয় এর মধ্যে অনেক প্রফিট আছে। নিজ স্বাধীন মতো এমনকি আরো 2-4 জনের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেওয়া যায়। আমি সুজন খান 2000 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। বেশ কিছু প্রতিষ্ঠানে চাকরি বাকরি করেছি। গ্রামীণ ব্যাংকে ছিলাম, একটা হাই স্কুলে ছিলাম, প্লাস আমি এই পেস্টিসাইড সিনজেন্টাতেও ছিলাম। আবার পরবর্তীতে মেমপেক্সেও কাজ করেছি। যখন চিন্তা করলাম যে আসলে আমাদের দেশটা তো আসলে সোনার দেশ, সোনার মাটি, মানে আস্তে আস্তে আমার আগ্রহটা জাগছে যে আমি একটা কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য। তাই কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য আমি যে কাজগুলো করেছি, রাজবাড়ী সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা 2 জন আছেন আমাদের এই মেদিনীপুরের দায়িত্বে, হাফিজ ভাই এবং সুমন ভাই। এদের সাথে আলোচনা করলাম। আলোচনা করার পরে ওনাদের সহযোগিতায় কৃষির সাথে একদম পুরোপুরি সম্পৃক্ত মানে আমি নিজেকে ঘটাইছি। এই যে কদম করেছি, তারপরে পেঁয়াজ করেছি 1 একর, রসুন করেছি 1 পাখি। এর পাশাপাশি আমার 70 শতকের মতো ধনিয়া আছে, গম আছে 25 শতক। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু আমি একটা টোটালটাই বিজ্ঞান ভিত্তিকভাবে করা হয়েছে আমার, যেটা মানে আধুনিক কৃষি যাকে বলে, আধুনিক কৃষি যেভাবে করে আমি সেটা সেই মোতাবেক আমি সেই কাজগুলো করেছি। 1 একর পেঁয়াজ পুরাটাই আমার 6 হাত বাই 6 হাত বেড করা। অল্প কিছু পেঁয়াজ করি। এই বীজের জন্য দেখা গেছে যে আমাদের অনেক সময় সমস্যা হয়, যে আমাদের ভালো বীজটা আমরা পাই না, বা যাও পাই অনেক সময় দেখা যায় পেঁয়াজ লাগানোর পর সেই পেঁয়াজগুলো দোডালা হয়ে যায়, পেঁয়াজগুলো ছোট হয়, পেঁয়াজগুলো ছোট বড় হয়। যার কারণে আমি মনে মনে চিন্তা করলাম যে আমরা যেহেতু পেঁয়াজ আমরা করি, এলাকায় কম বেশি 2-4 জন করে, আমি ভাবলাম যে আমি যদি কিছু পেঁয়াজের বীজ উৎপাদন করতে পারি, তাহলে এই পেঁয়াজের বীজটা আমি এবং আমার এলাকায় যারা পেঁয়াজ করে ওদের মাধ্যমে আমি দিয়ে দিলে ওরা হয়তো ভালো বীজটা পালো। তো এই কারণে আমার এবারই প্রথম আমি পেঁয়াজের কদম টুক করেছি। অনেক ভালো হয়েছে। যারা দেখেছে, এক একটা ফুল দেখেন, যে আমার হাতে দেখেন, আমি 1-2টা হাত ভরে গেছে। আর আমি এটা রোপণ করেছিলাম নভেম্বর মাসের 18 তারিখ। তো সেই হিসাবে আমার কদমটা পাশে, ওই পাশে আরেকটা কদম করেছে। আমার মতো এত ভালো তাদের হয় নাই। আমি যেহেতু প্রথম, ইনশাল্লাহ আমার মনে হয় যে আমার ভালো হয়েছে, ফুলগুলো ভালো আসছে ইনশাল্লাহ। এমনিতেই যার পরে যদি কোনো সমস্যা হয়, উপসহকারী কৃষি অফিসার সুমন ভাই উনিও আসেন, হাফিজ ভাই আছেন, অত্যন্ত ভালো মনের মানুষ দুজনেই। আমার সাথে অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক তাদের সহযোগিতায় ক্ষেত্রে আমি করেছি। আর সবকিছুই আমার বেড করা, একদম টোটালটা বেড বাই বেড আমার এগুলো করা। তো ইনশাল্লাহ আমার মনে হয় যে এই বছর আমি ফলনটা আশা করতেছি আমি যথেষ্ট ভালো ফলন পাবো। আমি যখন ক্ষেতগুলো বেড করে করলাম, তখন কিন্তু অনেকেই আমাকে নানান ধরনের কথা বলছে যে বই পড়ে আছে বা জমি পড়ে আছে, আরো ঘন লাগাইতে ভালো হতো, বা বেড করার দরকারটা ছিল কি। আসলে সাধারণ মানুষ তো এই বেডের সম্পর্কে তাদের অতটা ধারণা নাই। যার কারণে আমি যাই বলুক না কেন, আমি একটাবার এবার করেছি। আমার ফসল যদি ভালো হয়, তাহলে আমার দেখা দেখি সামনের বছর আরো অনেকেই এইদিকে ধাবিত হবে বা এইভাবে ক্ষেত করার চেষ্টা করবে। অনেকে এখনই আমার কাছে বলতেছে যে ভাই কিভাবে কি করলেন, যেহেতু আশপাশের ফসল থেকে আমার ফসলটা একটু হলেও ভালো, যেই কারণে আমার কাছে বলে, আমি তাদের সৎ পরামর্শ দেই। আমি চেষ্টা করি যে আমার এই গ্রামের প্রত্যেকটা কৃষক যদি সুন্দরভাবে যদি চাষাবাদ করে, তারা যদি চাষাবাদ করে লাভবান হয়, তাহলে তারা নিজেরাও যেমন লাভবান হবে, দেশ এগিয়ে যাবে। অর্থাৎ আমাদের এই দেশে 18 কোটি মানুষের, প্রত্যেকটা মানুষের আমাদের যে মৌলিক যে চাহিদাগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এর মধ্যে যে খাদ্যটার যোগান কিন্তু আমাদেরকেই দিতে হবে। আমরা যারা কৃষক, যা কৃষি কাজ করে, সবাই কিন্তু শিক্ষিত মানুষ না, অনেকে অনেক কিছু বোঝেন না। গেলে বর্তমানে যে পরিস্থিতি, কৃষিকাজ করতে গেলে লেখাপড়া জানতে হবে। যদি নাও জানা যায়, তাহলে যে জানে তার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতে হবে। যেমন আমি 2000 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে চাকরি বাকরি করেছি। এখন কিন্তু আমি দেখতেছি যে না, কৃষিকাজ ও চাকরি থেকে কৃষিকাজ অনেক ভালো। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা যায়, তাহলে আমার মনে হয় এর মধ্যে অনেক প্রফিট আছে। নিজ স্বাধীন মতো এমনকি আরো 2-4 জনের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেওয়া যায় এর মাধ্যমে। আমি সেই চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমাদের এই গ্রামটায় প্রায় 200 একর সম্পত্তিতে মনে করেন যে পেঁয়াজ চাষ হয়, কিন্তু কৃষক মানে সঠিক সময়ে সঠিক বীজটা তারা পায় না। যার কারণে আমি এই যে বীজটা করছি, আগে যেটা বললাম, তো এইখানে আমাদের সুমন ভাই আর হাফিজ ভাই এখানে সহযোগিতায়, কৃষি অফিসের সহযোগিতায় আমি মোটামুটি এই যে ক্ষেত করেছি। আমার দেখা দেখি অনেকেই ক্ষেতটা ভালো হয়েছে। সামনের বছর আমি আশা করি আমাদের আরো 5 জন এই বীজ উৎপাদন করবে।
যা বীজ উৎপাদন করলে আমাদের এই বীজটা মোটামুটি আমাদের এই অঞ্চলে যে যারা চাষাবাদ করে তাদের মাধ্যমে যদি আমরা এই বীজগুলো তাদের মধ্যে দিতে পারি, তাহলে আর বাইরে থেকে তাদের বীজ আনতে হবে না, বেশি দামে তাদের কিনতে হবে না, তারা পেঁয়াজ চাষে আরও আগ্রহী হবে বলে আমি মনে করি। বিশেষ করে কদমটা যখন করেছিলাম, কদমের এবার প্রথম করেছি তো, কদমের মূলটা হচ্ছে চাষটা গভীর করে চাষ দিতে হবে। চাষ দেওয়ার পরে আপনারা বেড বাই বেড করবেন। 18 ইঞ্চি বেডের মধ্যে অনলি দুটি লাইন দিয়েছি, আর 1.5 হাত আমি ফাঁকা রেখেছি, মাঝখানে গাছ লাগাইছি 1 হাতের মধ্যে, এবং এখানে 2টা করে সারি দিয়েছি। এই সারিগুলো যাতে পরবর্তীতে দেখা গেছে যে এই যে বেঁধে দেওয়া লাগছে। আর তার আগে যে জিনিসটা আমি বলি, এই কদমের মূল যে সমস্যা সেটা হচ্ছে পার্পল ব্লচ। এই পার্পল ব্লচ ঠেকাতে হবে, যে কোনো কারণে এটা ঠেকাই দিতে হবে। আর এই কদম খেতে বেশি ইউরিয়া ইউজ করা যাবে না। আমি 3টে ক্যাটাগরিতে, আমি নিজে বুঝের জন্য আমি যেহেতু প্রথম করছি 3টে ক্যাটাগরিতে আমি করেছি। একটাই জৈব সার ইউজ করেছি 3 লাইনে ইউরিয়া বেশি করে দিয়েছি, অন্য 2 লাইনে আমি ইউরিয়া এবং জৈব দুইটাই ব্যবহার করেছি। তাতে আমার যে দেখা গেছে যে আমার ইউরিয়া যেটা আমি কম দিয়েছি, যেটা ইউরিয়া একেবারেই নাই বললে দিইনি, শুধু জৈব সারটা ইউজ করেছি, সে 3 লাইনের কদমটা আমার অত্যন্ত ভালো। সেই 3 লাইন এই পাশে আছে, এইটা দেখেন গাছও ভালো, মুকুলগুলো খুব বড় বড় আসছে। এই পার্পল ব্লচের বিষয়টা, পেঁয়াজ যখন ছোট হয়ে ওঠে তখন থেকেই কদম লাগানোর আমি 15 দিন পর থেকেই আমি স্প্রে শুরু করে দিয়েছি, স্প্রে করেছি। প্রথমে স্প্রে করেছি মিমপেক্সের আশামিল ম্যানকোজেব, যেটা শুধু ম্যানকোজেব ইউজ করেছি। তারপরে পরের ধাপে আবার ইপ্টোডিন গ্রুপের যে ওষুধটা আছে মেমোরাল, এটা ইউজ করেছি। আর পরবর্তীতে এই 2টা আবার একসাথে ইউজ করেছি। এর সাথে সাথে কীটনাশক তো ছিলই, কীটনাশক হালকা কীটনাশক যেটা, সেটা ব্যবহার করেছি, কোনো ভারী কীটনাশক ব্যবহার করিনি। খরচ কমান, উৎপাদন বাড়ান। তা সেই ক্ষেত্রে ধরেন যে আমার এইখানে যারা পেঁয়াজ যারা করে, আমার এই পেঁয়াজের কদমের যে বীজগুলো হবে, এই বীজগুলো আমি যদি কৃষকের দ্বারে পৌঁছায় দিতে পারি, তাহলে তারা স্বল্প দামে এবং সঠিক জিনিসটা তাদের হাতে আমি পৌঁছায় দিতে পারবো, এবং তাদের আমার মনে হয় তাদের ফসলটাও ভালো হবে। আর গত বছরে আমাদের এই অঞ্চলে যারা কৃষিকাজ করেছে, পেঁয়াজ যারা করেছে বিশেষ করে, তারা পেঁয়াজের বীজে কিন্তু প্রচুর মার খেয়েছে, যার কারণ বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কম ছিল। দেখা গেছে 75, তাও আসেনি, হয়তো 60% তাদের জার্মিনেশন ছিল পেঁয়াজের দানার। আর তারপরেও দেখা গেছে যে এই দানাগুলো, পেঁয়াজগুলো হালি হওয়ার পরে দেখা গেছে যে ছত্রাকের আক্রমণটা বেশি ছিল। এই রোগবাহিত বীজের কারণে তাদের ফলনটা, কাঙ্ক্ষিত ফলনটা তারা ঘরে তুলতে পারেন নাই। যার কারণে আমি এইগুলো দেখছি, দেখার পরে আমার ভিতরে একটা জিনিস কাজ করছে যে আমি নিজে যদি সব কিছু ঠিক মতো যদি করতে পারি, বা এর জার্মিনেশনটা যদি ঠিক রেখে যদি আপনাদের ওই যেমন কৃষি অফিসার যারা আছেন তাদের সাথে সমন্বয় করে তাদের পরামর্শক্রমে আমি যদি এটা যদি ঠিক মতো উৎপাদন করতে পারি, তাহলে আমার কৃষক লাভবান হবে। যদি হাইব্রিড বলেন, যেমন লালতির কিং হাইব্রিড যেটা, ওটা গত বছর কিনা হয়েছিল 21,000, 21,500, 22,000 টাকা পর্যন্ত। আর লালতির কিং যেটা ছিল ওটা কিনা হয়েছিল 16,000, 17,000 টাকা। এখন আমি তো চেষ্টা করেছি যে আমি গতবার কিং যে পেঁয়াজটা ছিল, গতবার যেহেতু আমি অনেক টাকা দিয়ে বীজ কিনেছি, তা সেই জন্য সেই বীজের আমি যে বীজগুলো ভালো, সেই বীজগুলো আমি রেখে দিয়েছিলাম যে এত টাকার বীজ কিনে কৃষক কিন্তু বাঁচবে না। অতএব কৃষক যদি সামান্য কিছু জায়গাতে, যদি 2%, 5% জায়গাতে যদি সুন্দরভাবে বীজ উৎপাদন করে, তাহলে তারটা কিন্তু সে নিজের ক্ষেতটা সে লাগাইতে পারবে, প্লাস পার্শ্ববর্তী কারো দিয়ে দিতে পারবে। একটা সাধারণ মানুষ কিন্তু 17,000, 18,000 টাকা দিয়ে 1 কেজি দানা কেনার মতো পরিবেশ বা পরিস্থিতি তাদের থাকে না। তা সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি যদি এই বীজটা এবার কিনে, আমি যদি নিজে আমি এইটা থেকে বীজ উৎপাদন করতে পারি, তাহলে আমার এলাকায় আমি এই বীজটা দিলে তারা উপকৃত হবেন। তারা সঠিক বীজটাও পাওয়া যাবে এবং তাদের উৎপাদন খরচটা কমে যাবে। তারা বীজের টাকাটা দিয়ে তারা পরবর্তীতে তাদের এই ফসলটা ভালো করে তারা যোগান দিতে পারবে ফসলের। রাজবাড়ী সদর উপজেলার যে কৃষি অফিসার যারা মিজানপুর ইউনিয়নের দায়িত্বে আছেন, বিশেষ করে 2 জন অত্যন্ত ভালো মনের মানুষ, সিনিয়র যিনি আছেন হাফিজ ভাই আর আমাদের সুমন ভাই, ওনারা 2 জনের পরামর্শে আমরা, বিশেষ করে আমি এই খাতগুলো করেছি, তাদের সার্বিক সহযোগিতা আমি সবসময় পাই। ইনশাল্লাহ আমি মনে করব যে তারা আমাদের এভাবে সাহায্য সহযোগিতা যদি করে, তাহলে আমাদের মতো আমরা যারা আছি বা কৃষক আমি নিজেরা এবং সর্বোপরি দেশ উপকৃত হবে। ধন্যবাদ। দেখেন এই পেঁয়াজটা আপনারা দেখেন, এই যে পেঁয়াজটা, কিং পেঁয়াজটা যে এত বড় হয়, প্র্যাকটিক্যালি না দেখলে কেউ আপনারা বিশ্বাস করবেন না। আমার এটা পুরাটাই হলো জৈব সার আমি ইউজ করেছি। জৈব সার আমার নিজের তৈরি করা ছিল, ওই জৈব সারটা দিয়েছি। আর ইস্পাহানি কোম্পানির একটা জৈব সার আছে, ওই সারটা আমি ইউজ করেছি। যার কারণে আপনারা দেখেন যে এই পেঁয়াজটা, এই কদমের মধ্যে 5টা পেঁয়াজ আমার ফুল আসছিল না, অর্থাৎ মুড়ি কাটা যে পেঁয়াজ বলে, সেই 5টা পেঁয়াজ আমার মুড়ি কাটা হয়ে গেছিলো। তো এই 5টা পেঁয়াজ আমি তুলে ওজন দিয়েছি, 5টা পেঁয়াজে 1250 গ্রাম আসছে।
এটা কিন্তু মানে বিশ্বাস করারও যোগ্য না। এই যে একটা পেঁয়াজ দেখেন, এটা কিন্তু কদম হয়ে গেছে, এই পেঁয়াজটা কিন্তু কদমে অনেকটা খাইছে, তারপরেও দেখেন এই পেঁয়াজটা এখনো তুললে 200 গ্রাম ওইটা আসবে। আমার এখানে টোটাল 10 শতাংশ জমি, এখানে আমার সর্বসাকুল্যে আমার খরচ আমি হিসাব করেছি, এই যে আমার বীজ এবং কীটনাশক দিয়ে লেবার টেবার দিয়ে 18,000 টাকার মতো খরচ হয়েছে। আমি আশা করি যে আমি এখানে 70,000 টাকা আমার এখানে যদি বিক্রি হবে আমি আশা করতেছি। আর আমি সবাইকে একটা অনুরোধ করব যে যারা পেঁয়াজ চাষ করবেন তারা ভালো জাতের যে পেঁয়াজগুলো আছে, এই ভালো জাতের পেঁয়াজগুলো আপনারা রেখে দিয়ে আপনারা সেইখান থেকে আপনারা নিজেরাই যতটুকু প্রয়োজন, যে 1 বিঘা 2 বিঘা 3 বিঘা 1 একর 2 একর যারা করেন, এখানে প্রত্যেকেরই উচিত যতটুকু ক্ষেত করবে তার অতটুকু দানা বা এই পেঁয়াজের যে বীজটা এটা উৎপাদন করে নেওয়াই আমার কাছে মনে হয় শ্রেয়। প্রত্যেকেই আমার কাছে আসে, যারা এলাকায় আছে ওরা আমার কাছে আসে যে এই ক্ষেতটা ভালো হওয়ার কারণ কি, আমি কিন্তু এইগুলো বলি এবং আমি চাই যে আমার মাধ্যমে আমার এই অত্র অঞ্চলে কি আরও বাইরে এই পদ্ধতিগুলো যদি সারা বাংলাদেশ যদি সবাই করে, তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ লাভবান হবে এবং দেশ এবং জাতি লাভবান হবে এবং এদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা আমাদের ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আসবে। আর আমরা যদি আধুনিক পদ্ধতিতে আধুনিক চাষাবাদ যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলে এবারে কিন্তু আমাদের এতে দেশও উপকৃত হবে, কৃষকও উপকৃত হবে এবং সাধারণ মানুষ যারা ক্রেতা, যারা পেঁয়াজ কিনে খায়, যারা তাদেরও নাগালের মধ্যে থাকবে। সবারই যারা একটু মানে শিক্ষিত মানুষ যারা আছেন, যারা চাকরি বাকরি করেন, তারা আমি তাদের কাছে বিনীত আহ্বান জানাবো যে আপনারাও সময়ের যদি গ্যাপ থাকে বা সময় যদি আপনারা বের করতে পারেন, ওখান থেকে আপনারা একটু হলেও কৃষিতে একটু মনোযোগ দিবেন। কৃষি যদি বাঁচে দেশ বাঁচবে, কৃষি যদি না বাঁচে দেশ বাঁচবে না। কারণ এ দেশের এখনো মেজরিটি পার্সেন্ট মানুষ কিন্তু কৃষির সাথে সম্পৃক্ততা। এখন তারা যদি এই মেজরিটি পার্সেন্ট মানুষ যদি মানে এটা যদি তাদের কর্মদক্ষতা যদি সেই কৃষির মতো না হয় বা বিজ্ঞান ভিত্তিক না হয়, তাহলে সে দেশটা কেমনে আগাবে? সরকারি যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন এই ডিপার্টমেন্টে, কৃষি ডিপার্টমেন্টে যারা আছেন, তারা যেমন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, দিন রাত 24 ঘন্টা ডাক দিলে তারা আসে, যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের এই পরিশ্রমের সাথে আমরা যারা টুকটাক বুঝি বা আমরা যারা একটু শিক্ষিত মানুষ যারা আছি, আমার মনে হয় আমরা যদি তাদের সাথে অ্যাড হই, তাহলে আমার মনে হয় এই দেশটা সোনার বাংলা গড়তে বেশি দিন সময় লাগবে না।